আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম বলছি। আজকে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে শুরু করছি। প্রথমে আমি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখাচ্ছি। যে এখানে অ্যাসাইনমেন্ট নম্বর আছে, অ্যাসাইনমেন্ট নম্বর 1, অধ্যায় 2 এবং বিষয়টা ছিল হচ্ছে গুণগত রসায়ন। অ্যাসাইনমেন্ট পরমাণুর মডেল, ইলেকট্রন বিন্যাস। তো এভাবে প্রশ্নটি দেখানো হয়েছে। প্রশ্নটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্রশ্নটি মিলানোর জন্য। বিষয়কোড 176 এবং স্তর হচ্ছে এইচএসসি। তো আমরা মূল আলোচনায় চলে আসি। এবার আমরা এবারকার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এখানে নাম্বারের কিভাবে নাম্বার দিবে সেই বিষয়গুলো দেওয়া আছে। সো আমরা বিরক্ত হব না, একটু বেশি লিখতে হবে। এখানে আমি একটা বিষয়ে আলোচনা করছি যে বোরের পরমাণু মডেল। এখানে কিন্তু প্রশ্নে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে মডেলের বর্ণনা করো। এখন বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাতে যদি আমরা পরমাণু মডেলটির সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা দিই তাহলে কিন্তু আমাকে 4 দিবে। প্রত্যেকটি প্রশ্নের মার্কই কিন্তু এখানে 4 4 16 মার্ক। ক, খ, গ, ঘ প্রত্যেকটার জন্য 4 4 16। তো এখানে আমাদের যদি সংক্ষিপ্তভাবে দেই আমরা কিন্তু নাম্বার কম পাবো। আস্তে আস্তে যে 4 3 2 1 এভাবে নাম্বার বন্টনটা আছে। এই বিষয়টা আমি প্রথমেই বলে নিচ্ছি এবং ভিডিওর শুরু থেকেই শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং যথাযথ 4 নাম্বার পাওয়ার জন্য, ফুল মার্ক পাওয়ার জন্য আমাকে একটু ভালো করে ব্যাখ্যা সহ ভালো করে লিখতে হবে, না হলে কিন্তু 4 নাম্বার দিবে না। তো আমরা এখন মূল বিষয় আলোচনায় যাচ্ছি। তো এখানে কভার পেজে যে বিষয়গুলো লিখতে হয় সেটা তো তোমরা লিখবা। কভার পেজ স্কুল থেকে, কলেজ থেকে সরবরাহ করবে। তা আমাদের তারপরে লিখেছি অ্যাসাইনমেন্ট নম্বর 01, আমাদের পৃষ্ঠা নম্বর 01। এবার পাঠ শিরোনাম পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন বিন্যাস। ক নম্বর প্রশ্নের উত্তর বোর পরমাণু মডেল। নিলস বোর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি দূর করে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। বোর পরমাণু মডেলের প্রস্তাবনাসমূহ নিম্নরূপ: 1. ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত। একে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এই আবর্তনের সময় ইলেকট্রনের গতি সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলে, তবে যতক্ষণ তা একটি কক্ষে অবস্থান করবে ততক্ষণ কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। এই কক্ষপথ সমূহকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলা হয়। শক্তি স্তর বা কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। n=1 হলে প্রথম শক্তি স্তর, n=2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এরকম n=3 হলে তৃতীয় শক্তি স্তর, n=4 হলে চতুর্থ শক্তি স্তর ইত্যাদি। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় শুরু করছি এবং বোরের পরমাণু মডেলের দ্বিতীয় কথা হচ্ছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে এমটা কি? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান হচ্ছে 9.11 10^28। আমরা 9.1 লিখছি। ভি ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, এইচ প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান তোমরা সবাই জানো, 6.626 10^34 জুল সেকেন্ড। এবং এন অখণ্ড সংখ্যা, এর মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তৃতীয় প্রস্তাবনাটি হলো শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টির ধারণা। যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর বা কক্ষপথে লাফিয়ে চলে তখন ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত বা বিকিরিত হয়। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে তখন
আলোক শক্তির শোষণ, এবং যখন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তখন আলোক শক্তির বিকিরণ ঘটে। এখানে ছবি দেওয়া আছে, এটা নিউক্লিয়াস। তার নিউক্লিয়াস কথাটি লেখা হয়নি, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তো এখানে এই ছবিটাতে আমি বোঝাচ্ছি যেখানে প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে E1 এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি যদি E হয়, আমরা প্রথম কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথ অথবা উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর বলতে পারি। তো এখানে শোষিত শক্তির পরিমাণ, ইলেকট্রন যখন নিচের শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যাবে তখন শোষিত শক্তির পরিমাণ ডেল্টা E = E2 - E1। এখানে সমান এইচ নিউ, এই অক্ষরটা হচ্ছে নিউ। আর বিকিরিত শক্তি ডেল্টা, বিকিরিত শক্তি কখন পাওয়া যাবে? যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে যাবে। এখানে বলা হয়েছে যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1 এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি যদি E2 হয় তবে বিকিরিত শক্তি ডেল্টা E = E2 - E1 = এইচ নিউ। এখানে এইচ প্লাঙ্কের ধ্রুবক এবং নিউটা হচ্ছে কি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। এরপর আমরা তৃতীয় পৃষ্ঠায় আসছি। বোর মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল হাইড্রোজেন ও একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর যেমন হিলিয়াম প্লাস এবং লিথিয়াম 2+ বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। 2. এক শক্তি স্তর হতে অপর শক্তি স্তরে স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা। উচ্চ ক্ষমতার ইলেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি বর্ণালী রেখা কয়েকটি সূক্ষ্ম রেখার দিয়ে গঠিত। বোর মডেল এসব সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারে না। 3. বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক সমতলীয়। বোর মডেল থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না। 4. ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলে তবে একটি নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না। 5 নম্বর ত্রুটি হলো বোর মডেলের বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π হবে। কৌণিক ভরবেগের এরূপ মানের কারণ ব্যাখ্যা করা হয়নি। তো এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নের উত্তরে। খ নাম্বার প্রশ্নটা কি ছিল? খ নাম্বার প্রশ্নটা ছিল যে কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করো। এটা একটু বিশাল বড় এবং এখানে নির্দেশিকা দিয়েছে যে n, l, m ও s কোয়ান্টাম সংখ্যার বর্ণনা তাৎপর্য সহ ব্যাখ্যা করতে বলেছে। সো এখানে একটু বড়ই হবে, ঘাবড়াবার কিছু নাই, যেহেতু বাসায় বসে বসে লিখবা তোমরা, সুতরাং সুন্দর করে ধীরে স্থিরে লিখবে, আমার চেয়েও সুন্দর করে লিখবে। খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তা আমরা আগে জেনে নেই কোয়ান্টাম সংখ্যা কি। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, যেটাকে ইংলিশে বলা হয় সাইজ, কক্ষপথের আকৃতি শেপ ও কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত 3টি রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক 4র্থ রাশি আছে। এই 4টি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই 4টি কোয়ান্টাম সংখ্যার নাম হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে s। তা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর বর্ণনায় আসি। প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট বা শক্তি স্তরে আকার প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, 2, 3, 4 প্রভৃতি পূর্ণ সংখ্যা। n এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আবর্তনশীল ইলেকট্রনের নিট শক্তি বাড়ে এবং সে সাথে নিউক্লিয়াস থেকে তার কক্ষপথের দূরত্বও বেড়ে যায়। যেমন n = 1 হলে প্রথম শক্তি স্তর, সেটাকে বলা হয় কি শেল বা শক্তি স্তর শেল। n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল। n = 3 হলে তৃতীয় শক্তি স্তর m শেল। n = 4 হলে চতুর্থ শক্তি স্তর n শেল ইত্যাদি। পৃষ্ঠা নম্বর 5।
যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², অর্থাৎ 2n² সূত্র অনুসারে যে কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে। n=1 হলে 2n² হবে 2 × 1² সমান হবে 2, n=2 হলে 2n² সমান হবে 2 × 2² সমান 8টি ইলেকট্রন হবে, n=3 হলে 2n² 2 × 3² সমান 18, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন ধারণ করবে এবং চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন ধারণ করতে পারবে। সুতরাং প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি এবং চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারবে। তবে n=5 হলে অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রনই থাকতে পারবে। অর্থাৎ 2n² সূত্রটি শুধুমাত্র চতুর্থ শক্তি স্তর পর্যন্তই প্রযোজ্য। এবার আমরা চলে আসি সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুতে ইলেকট্রনের আবর্তনের জন্য 3টি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়। এটিকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কোনো ইলেকট্রনের বেলায় এল এর মান দ্বারা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এল এর মান দ্বারা উপশক্তি স্তরের আকৃতি নির্ধারিত হয়। এল এর মান 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তরকে S, P, D, F দ্বারা চিহ্নিত করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর নির্ভর করে। অর্থাৎ n=1 হলে l=0 হয়। প্রথম শক্তি স্তরের উপস্তর হচ্ছে 1টি, অর্থাৎ 1s। n=2 হলে l=01। দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর 2টি, অর্থাৎ 2s, 2p। n=3 হলে l=0, 1, 2, অর্থাৎ 3। তৃতীয় শক্তি স্তরের উপস্তর 3টি, 3s, 3p, 3d। এবং চতুর্থ শক্তি স্তর n=4 হলে l=0, 1, 2, 3, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর 4টি, 4s, 4p, 4d, 4f। অতএব n এর মান যত উপশক্তি স্তর সংখ্যাও হবে তত। এবার 3 নম্বর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভিতর যে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক স্থিতি বা ওরিয়েন্টেশন ঘটে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান l এর মানের উপর নির্ভরশীল এবং তা +l থেকে 0 সহ -l পর্যন্ত হতে পারে। প্রতি l এর মানের জন্য m এর মান 12+1 সংখ্যক মান আছে। m এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। উপশক্তি স্তর s এর জন্য l=0, তখন m এর মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 এবং s উপস্তরে একটি অরবিটাল থাকবে। উপশক্তি স্তর p এর জন্য l=1, তখন m কি হবে -1, 0, +1। p উপস্তরের জন্য 3টি অরবিটাল থাকবে এবং এগুলো আমরা কিন্তু নিচেও লিখতে পারি। উপশক্তি স্তর d এর জন্য l=2 হলে m -2, -1, 0, +1, +2। d উপশক্তি স্তরের 5টি অরবিটাল থাকে। উপশক্তি স্তর f এর জন্য l এর মান 3, তখন m এর মান হবে -3, -2, -1, 0, +1, +2, +3। f উপস্তরে 7টি অরবিটাল থাকে। অর্থাৎ যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যার সূত্র 12+1 এই সূত্র অনুসারে হবে। আবার যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কিন্তু 2 × 12+1। এখানে l=0, 1, 2 ইত্যাদি হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আমরা এই সূত্র অনুসারেই কিন্তু s অরবিটালে অর্থাৎ s উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন, p উপশক্তি স্তরে 6টি, d তে 10টি এবং f এ 14টি ইলেকট্রন থাকতে পারে এই সূত্র অনুসারে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কে s বা ms দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন বা স্পিন থাকে। অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রনের নিজ কক্ষপথে আবর্তন করে থাকে।
ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ইলেকট্রনের স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় একে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার আবর্তনের দিকে অথবা বিপরীত দিকে হতে পারে। ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার দিকে হলে এস এর মান +½ এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এস এর মান হবে -½ এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসছি। গ নাম্বার প্রশ্নটা কি ছিল? কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। এটাও আমরা ছক আকারে লিখব। কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়, এবং এখানে নির্দেশক দিয়ে দিছে এন, এল, এম ও এস কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা ও তাৎপর্য সহ। এন এর মান 3 হলে আমি ভুল বলছি, এন এর মান 3 হলে উক্ত শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব। এইভাবে আমাদের করতে হবে। তো আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে মোট অরবিটাল ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছকের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে এই ছকটা একটু আঁকাইতে হবে। আমাদের ছকটা আঁকাইতে শেষের লাইনে একটু জায়গা কম হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুদের আমি বলছি যে শেষের এখানে একটু জায়গা কম নেই, এখানে একটু হালকা অল্প একটু জায়গা বেশি দিলেই হবে। তা আমরা কয়েকটা ছক করেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা ছক করা হয়েছে। এনে কক্ষপথ এর নাম, মানে তৃতীয় কক্ষপথের বা এম শেলের কথা যেহেতু বলা হয়েছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 3 যেহেতু প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এল, উপস্তর বা অরবিটাল, এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, প্রতি উপস্তরের অরবিটাল সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, প্রতি উপস্তরের ইলেকট্রন সংখ্যা এবং মোট অরবিটাল কয়টি। তো আমরা তৃতীয় কক্ষপথ বা এম শেলে জন্য এন এর মান কত? 3। আর এন এর মান যদি 3 হয়, এল এর মান 0, 1, 2। এখন এল এর মান যখন 0 তখন কি 3s অরবিটাল, আর 3s অরবিটালের জন্য এল এর মান 0 হলে এম এর মানও কি হবে? 0। তখন 3s অরবিটাল হয় একটি, অর্থাৎ একটি 3s অরবিটালে +½ এবং -½ স্পিনের 2টি করে ইলেকট্রন থাকে, এবং প্রতি উপস্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2টি, অর্থাৎ 3s2, এবং অরবিটাল হবে কয়টি? একটি। এল = যখন 1 তখন পি অরবিটাল, আর পি অরবিটালে এল এর মান যখন 1 হলে এম এর মান হবে -1, 0, +1। এর জন্য 3p অরবিটাল এবং 3টি 3p অরবিটাল আছে, 3px, 3py, 3pz, এই 3টি অরবিটালে প্রতিটিতে +-½ এর মোট 6টি ইলেকট্রন থাকবে, এবং সেটা হচ্ছে 6টি ইলেকট্রন এবং 3p6, এবং মোট অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে 3টি। এল = যখন 2 তখন 3d অরবিটাল, এবং 3dর জন্য এল = 2 হবে, এবং এম এর মান হবে -2, -1, 0, +1, +2, এবং 3d অরবিটাল 5টি, 3dxy, 3dyz, 3dzx, 3dx²y², 3dz², 5টি 3d অরবিটালে প্রতিটিতে +-½ এর 5 দুগুণা 10টি ইলেকট্রন থাকে, এবং মোট 3d10 ইলেকট্রন বিন্যাসটা 3d10 এবং 5টি অরবিটাল। সুতরাং তৃতীয় কক্ষপথে মোট অরবিটাল 9টি এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 9 দুগুণা 18টি। মোট অরবিটাল কয়টি? 9টি, এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তো আমরা শেষের প্রশ্নে চলে আসছি, ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কী ছিল? যে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা। এখানে নির্দেশ দিয়ে দিয়েছে যে আব্বাও নীতি এবং হুন্ডের নীতির উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো আমরা এখানে প্রশ্নটা অ্যান্সার করেছি আব্বাও নীতি। আব্বাও নীতিটা কি আমরা প্রথমে জেনে নেই। পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটাল পূর্ণ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটালে স্থান গ্রহণ করে। এর কারণ হলো নিম্ন শক্তি স্তরযুক্ত ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল, অর্থাৎ n+l এর মান যেখানে কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। চিত্রের মাধ্যমে তা দেখানো হলো। এই যে আমরা প্রথম শক্তি স্তরের একটা অরবিটাল আছে, দ্বিতীয় শক্তি স্তরের 2টি, তৃতীয় শক্তি স্তরের 3টি, চতুর্থ শক্তি স্তরের 4টি, পঞ্চম শক্তি স্তরের 5টি, কিন্তু এখানে 4টি দেখানো হয়েছে যেহেতু এখনও 5G অরবিটাল আবিষ্কার হয়নি।
ষষ্ঠ শক্তিস্তর 3টি দেখানো হয়েছে, সপ্তমের 2টি এবং অষ্টমের 1টি, এবং এই কয়েকটা হলেই আমাদের মোটামুটি 118টি মৌলিক ইলেকট্রন বিন্যাস করা যায়। তাই আমরা শক্তির ক্রমগুলো দেখানো হয়েছে যে এই প্রথমে এই শক্তিস্তর পূরণ করবে, তারপরে এই শক্তিস্তর, তারপরে এরকম 2Pর পরে 3s, তারপরে 3p, 4s, 3d। তো আমরা সবাই তোমরা সবাই জানো এই বিষয়টা, এবং যেহেতু এসএসসিতেও পড়েছো একবার এবং এখানে আছে সেই বিষয়টা একটু উল্লেখ করতে হবে যে শক্তির ক্রমগুলো এখানে দেখা হয়েছে 1s, 2s, 2p এরকম ক্রম অনুসারে 7p এবং 8s এই ক্রম অনুসারে এখানে দেখানো হয়েছে। সো আমরা এরপর হুন্ডের নীতি, যেহেতু দুইটা নীতির কথা বলা হয়েছে, আব্বাও নীতি এবং হুন্ডের নীতি। হুন্ডের নীতি তা দেখাচ্ছি। হুন্ডের নীতি একই শক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে। একই শক্তি সম্পূর্ণ বিভিন্ন অরবিটাল বলতে 3টি পি অরবিটাল, 5টি ডি অরবিটাল, 7টি এফ অরবিটালকে বোঝানো হয়। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। হুন্ডের নিয়মটি প্রয়োগ করে নাইট্রোজেন 7-এর ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। নাইট্রোজেন 7 1s2, 2s2, 2p x1, 2p y1, 2p z1। ইলেকট্রন বক্স পদ্ধতিতে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম। বক্স, এই যে 1s-এ 2টা ইলেকট্রন, 2s-এ 2টা ইলেকট্রন এবং 3p-তে 3টা ইলেকট্রন আছে, তাদের স্পিন হবে একমুখী। হ্যাঁ, স্পিনের দিক এখানে তীর চিহ্ন দ্বারা কি স্পিনের দিক নির্দেশ করা হয়েছে, ইলেকট্রনের দিক নির্দেশ করা হয়েছে। এখানে পটাশিয়ামের এবং সর্বশেষে প্রশ্নে উল্লেখ করা হয়েছে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখাইছি। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি একটু ব্যতিক্রম। এখানে যদিও 4s-এর 2টা ইলেকট্রন প্রথমে প্রবেশ করে, তারপরে পরবর্তীতে আমরা এখানে একটা ইলেকট্রন এখানে ডিতে কিন্তু 4টা ইলেকট্রন হয়, কিন্তু আমরা একবারই ইলেকট্রন বিন্যাসটা দেখাইছি। ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যদি তোমাদের লেখা বুঝতে সমস্যা হয় সেজন্যই কিন্তু আমি ভিডিওটি পড়ে শুনিয়েছি তোমাদের। যদি উপকার হয় অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করবে, এবং পরবর্তী আমরা চেষ্টা করব আরও এইচএসসি লেভেলের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য যে বিষয়গুলো সমস্যা সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। বলেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।